৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আমি আমাদের শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে দেখছিলাম আমার স্বামী মিস্টার শাকিল কিভাবে তার জীবনের সবকিছু একটি কালো সুটকেসে গুছিয়ে নিচ্ছে। সে আমার ফুলে যাওয়া পায়ের দিকে তাকালো না, এমনকি আমাদের অনাগত মেয়ের উপর রাখা আমার হাতটির দিকেও তাকালো না। সুটকেসের চেন টেনে বন্ধ করে সে ঠান্ডা গলায় বলল, তোমাকে আর ওই বাচ্চাকে চালানোর দায়িত্ব আমি নেব না। এবার নিজেই দেখো কিভাবে চলবে। আমি কাপা গলায় বললাম, ওই সন্তান তো তোমারও। সে কোনো আবেগ ছাড়াই হেসে বলল, তুমি ওকে আমার চেয়েও বেশি চেয়েছিলে। আমাদের বাড়ির বাইরে একটি রূপালী রঙের গাড়িতে মাহি অপেক্ষা করছিল। এতদিন মাহি ছিল শাকিলের কথিত মার্কেটিং পরামর্শদাতা, কিন্তু আমাদের যৌথ ক্রেডিট কার্ডে একটি হোটেলের বিলের রসিদ পাওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম তাদের সম্পর্ক আসলে কি। চলে যাওয়ার আগে শাকিল আমাকে ব্যাংক অ্যাকাউন্টের সব টাকাই তুলে নিল। বাজার সদাই করার জন্য আমি যে কার্ডটি ব্যবহার করতাম সেটিও বাতিল করে দিল। তারপর আমার ফোনে একটি বার্তা পাঠালো, আমাদের বিয়ে শেষ। বিবাহ বিচ্ছেদের বিষয় ছাড়া আমাকে আর যোগাযোগ করবে না। এরপর সে আমার পাশ দিয়ে চলে গেল। একবারও আমার পেটে হাত রাখল না, একবারও ফিরে তাকালো না। আমার পার্সে তখন মাত্র 23 টাকা ছিল। তার মধ্যে 20 টাকা দিয়ে আমি একটি লটারির টিকিট কিনলাম। বাকি 3 টাকা দিয়ে কিছু ওটমিল কিনে বাড়ি ফিরলাম। এটা কোনো পরিকল্পনা ছিল না। জীবনের সবচেয়ে কঠিন রাতে আশার শেষটুকু আঁকড়ে ধরার জন্য করা এক অযৌক্তিক সিদ্ধান্ত ছিল মাত্র। আমি লটারির টিকিটটির পাশে সেদিনের রসিদ রেখে একটি ছবি তুলে নিলাম। তারপর টিকিট ও রসিদ দুটোই একটি খামের মধ্যে রেখে দিলাম। শাকিল সবসময় আমার হিসাব নিকাশ ও কাগজপত্র সংরক্ষণ করার অভ্যেস নিয়ে ঠাট্টা করত, কিন্তু সে জানত না হিসাবের রেকর্ড সংরক্ষণ করাই আমাকে অনেকবার বিপদ থেকে বাঁচিয়েছে। আমি প্রতিটি টাকার হিসাব রাখতাম, কারণ হিসাবের সামান্য গরমিলেও আমার চোখ এড়াতো না। আর সে রাতেও আমি নিজেকে সামলানোর জন্য সবকিছু লিখে রাখলাম। ঘুমাতে যাওয়ার আগে খামের উপর বড় করে সেই তারিখটি লিখলাম, যেদিন শাকিল আমাকে এবং আমাদের অনাগত সন্তানকে ছেড়ে চলে গিয়েছিল। পরের 3 সপ্তাহ ছিল ভীষণ কঠিন, কিন্তু আমাকে ভেঙে পড়ার সুযোগ দিলে চলবে না। আমি আমার কানের দুল বিক্রি করে দিলাম। প্রসূতি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে চিকিৎসার খরচ কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করলাম। তারপর রান্নাঘরের টেবিলে বসে ঘর থেকেই হিসাব রক্ষণের কাজ শুরু করলাম। আমার বয়স্ক প্রতিবেশী সালমা বেগম আমাকে গাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে যেতেন। শাকিল বাড়ি থেকে কি কি নিয়ে গেছে আমি সবকিছুর তালিকা তৈরি করলাম। তার পাঠানো বার্তাগুলো 3টি আলাদা জায়গায় সংরক্ষণ করলাম। এরপর একদিন শাকিল আমাকে একটি ইমেল পাঠালো। সেখানে একটি বিচ্ছেদ চুক্তির প্রস্তাব ছিল। চুক্তিটি এমন একটি শর্ত ছিল যেখানে আমাকে কোনো ভরণপোষণ না দেওয়ার কথা বলা হয়েছিল। তার যুক্তি ছিল সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ রাখার জন্য। আমি সঙ্গে সঙ্গে সেই চুক্তিটি পারিবারিক আইনজীবী মেহরিনের কাছে পাঠিয়ে দিলাম। সবকিছু পড়ে মেহরিন আমাকে বললেন, কোনো কাগজে সই করবে না। সে যে তারিখে আপনাকে ছেড়ে গেছে সেই তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে কত টাকা সরিয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। আমি মেহরিনের কথা মেনে চললাম, একটি কাগজেও সই করলাম না। শুক্রবার রাত আমি রান্নাঘরের টেবিলে বসে পুরনো রসিদগুলো গোছাচ্ছিলাম। ঠিক তখনই টেলিভিশনের লটারির ড্র শুরু হলো। আমি তেমন কোনো আগ্রহ নিয়ে দেখছিলাম না, কিন্তু হঠাৎ প্রথম নম্বরটি পর্দায় ভেসে উঠল। আমি থমকে গেলাম। নম্বরটি আমার টিকিটের সঙ্গে মিলে গেছে। এরপর দ্বিতীয় নম্বর, সেটিও মিলে গেল। তৃতীয়, চতুর্থ, আমার বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেল। প্রথম 4টি নম্বর মিলে গেছে, তারপর পঞ্চম নম্বরটিও মিলে গেল। আমি কাঁপতে কাঁপতে টিকিটটি হাতে তুলে নিলাম। এরপর এলো শেষ নম্বরটি। পর্দায় নম্বরটি ভেসে উঠতে আমার শরীর অবশ হয়ে গেল। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি কাউন্টারটি শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম। আমি কাঁপতে থাকা হাতে ধরা সেই লটারির টিকিটটির মূল্য ছিল প্রায় 450 কোটি টাকা। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে 20 টাকা আমি হতাশার মুহূর্তে খরচ করেছিলাম সেটি আমার পুরো জীবন বদলে দিল। মেহরিন দ্রুত সবকিছু আইনগতভাবে নিরাপদ করার ব্যবস্থা করলেন। আমার জন্য একটি ট্রাস্ট তৈরি করা হলো, একজন আর্থিক পরামর্শদাতা নিয়োগ করা হলো, আর পুরস্কার গ্রহণের বিষয়টিও এমনভাবে পরিচালনা করা হলো যাতে অপ্রয়োজনীয় ঝামেলা না হয়। 3 দিন পর আমি তখন 8 মাসের অন্তঃসত্ত্বা।
গায়ে ছিল একটি সুন্দর পান্না সবুজ পোশাক। টেলিভিশনের ক্যামেরার অসংখ্য আলো আমার দিকে তাক করা। আমি মঞ্চে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই বিশাল জ্যাকপটের চেক গ্রহণ করলাম। সেদিন সারা দেশের মানুষ প্রথমবার আমার মুখ দেখল, কিন্তু আমি জানতাম না সেই মুহূর্তে শহরের অন্য প্রান্তে আরও দুজন মানুষ আমার মুখ দেখছে। শহরের অন্য প্রান্তে মাহির বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসে শাকিল ও মাহি রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ টেলিভিশনের পর্দায় আমার মুখ ভেসে উঠল। খবরের উপস্থাপক আমার জ্যাকপট জয়ের কথা ঘোষণা করছিলেন। মাহির হাত থেকে পানীয়র গ্লাস পড়ে গেল। সে হতবাক হয়ে টেলিভিশনের দিকে তাকিয়ে রইল, আর শাকিল যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর তড়িঘড়ি করে নিজের ফোনটি হাতে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে আমার ফোন বেজে উঠল। আমি ফোনটির দিকে তাকালাম। স্ক্রিনে একটি নাম জ্বলজ্বল করছিল, মিস্টার শাকিল। যে মানুষটি 3 সপ্তাহ আগে আমাকে বলেছিল নিজেই দেখো কিভাবে চলবে, সেই মানুষটি এখন আমাকে ফোন করছে। আমি কয়েক সেকেন্ড ফোনটির দিকে তাকিয়ে রইলাম, তারপর আমি কলটি ধরলাম। ফোনের স্ক্রিনে মিস্টার শাকিলের নামটা জ্বলজ্বল করছিল। কয়েক সেকেন্ড ধরে আমি শুধু ফোনটির দিকে তাকিয়ে রইলাম। 3 সপ্তাহ আগে যে মানুষটি আমার চোখের সামনে দাঁড়িয়ে বলেছিল তোমাকে আর ওই বাচ্চাকে চালানোর দায়িত্ব আমি নেব না, এবার নিজেই দেখো কিভাবে চলবে। সে মানুষটি আজ আমাকে ফোন করছে। তখন আমার কাছে ছিল মাত্র 23 টাকা, আর আজ আমার জীবনের হিসাবটাই যেন পুরোপুরি বদলে গেছে। আমার হাতে এখন এমন এক সম্পদ যার পরিমাণ শাকিল হয়তো সারা জীবন কল্পনাও করেনি। আমি শেষ পর্যন্ত কলটি রিসিভ করলাম। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ হলো না। তারপর শাকিলের কণ্ঠ ভেসে এলো, তুমি সত্যি লটারি জিতছ? আমি জানালার পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বললাম, তুমি তো খবর দেখিয়েছ, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? সে যেন কথাটা কিভাবে শুরু করবে বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর বলল, আমি আমি বিশ্বাস করতে পারছি না। আমার ঠোঁটে তিক্ত একটা হাসি ফুটে উঠল। 3 সপ্তাহ আগে আমিও বিশ্বাস করতে পারিনি। কি? আমি বিশ্বাস করতে পারিনি যে আমার নিজের স্বামী আমাকে 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় এভাবে ছেড়ে চলে যেতে পারে। ওপাশে নীরবতা নেমে এলো। আমি জানতাম সে এখন কি বলতে চাইছে, তবুও তাকে সুযোগ দিলাম। কিছুক্ষণ পর সে বলল, আমি ভুল করেছি। আমি ধীরে ধীরে বললাম, ভুল? হ্যাঁ, আমি তখন খুব চাপে ছিলাম। অনেক কিছু একসঙ্গে হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে সব কিছু ভেবেচিন্তে করেছিলে শাকিল। তুমি সুটকেস গুছিয়েছিলে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলে নিয়েছিলে, আমার কার্ড বাতিল করেছিলে, মাহি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, আর যাওয়ার আগে আমাকে বিচ্ছেদের চুক্তি পাঠিয়েছিল। এগুলো কোনো রাগের মুহূর্তের সিদ্ধান্ত ছিল না। সে এবার নিচু গলায় বলল, মাহির সঙ্গে আমার সম্পর্ক শেষ। আমি চোখ বন্ধ করলাম। তুমি আমাকে ফোন করেছো মাহির সঙ্গে সম্পর্ক শেষ করার খবর দিতে? না। তাহলে? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কেন? আমাদের কথা বলা দরকার। আমি বললাম, আমাদের কথা বলার সময় তোমার ছিল 3 সপ্তাহ আগে। সে তাড়াতাড়ি বলল, তখন পরিস্থিতি আলাদা ছিল। আমি উত্তর দিলাম, না, পরিস্থিতি একই ছিল, শুধু তখন আমার কাছে টাকা ছিল না। ওপাশে আবার নীরবতা। আমার কথাটা হয়তো তার হৃদয়ে গিয়ে লেগেছিল, কিন্তু আমার হৃদয়ে তার আগের কথাগুলো আরো গভীরভাবে গেঁথেছিল। আমি বললাম, তুমি কি মনে করতে পারো যাওয়ার আগে আমাকে কি বলেছিলে? সে চুপ করে রইল। আমি নিজেই বললাম, তুমি বলেছিলে নিজেই দেখো কিভাবে চলবে। শাকিল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি আমি ভুল করেছি। তখন আমার কাছে মাত্র 23 টাকা ছিল। সে এবার কিছু বলল না। আমি বললাম, 20 টাকা দিয়ে আমি একটা লটারির টিকিট কিনেছিলাম, আর বাকি 3 টাকা দিয়ে ওটমিল কিনে বাড়ি ফিরেছিলাম। তুমি সত্যি মাত্র 23 টাকা নিয়েছিলে? হ্যাঁ। আমি ভাবিনি। আমি তিক্ত হেসে বললাম, তুমি কিছুই ভাবনি, সেটাই তোমার সবচেয়ে বড় সমস্যা ছিল। কিছুক্ষণ পর শাকিল বলল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি জানতাম এ প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, তাই বললাম, আমি জানি না। আমি তোমার কাছে ফিরে আসতে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বললে? আমি তোমার কাছে ফিরে আসতে চাই। তোমার কাছে, আমাদের মেয়ের কাছে। আমি ধীরে বললাম, তুমি কি লটারি না জিতলে এই কথাটা বলতে? সে সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই। আমি জানতাম এ কথার কোনো প্রমাণ নেই, তাই আর তর্ক করলাম না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো।
আমি দরজা খুলতে দেখি মেহেরিন দাঁড়িয়ে আছেন। তার হাতে কয়েকটি ফাইল এবং একটি মোটা খাম। তিনি আমার মুখের দিকে তাকিয়ে বুঝলেন আমি কার সঙ্গে কথা বলছি। আমি ফোনটা কানে রেখে বললাম, শাকিল, আমাকে এখন যেতে হবে। সে তাড়াতাড়ি বলল, 1 মিনিট। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তুমি আমাদের মেয়েকে আমার কাছ থেকে দূরে রেখো না। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। তারপর বললাম, তুমি যখন চলে গিয়েছিলে তখন তুমি শুধু আমাকে ছেড়ে যাওনি, তুমি তোমার মেয়েকেও ছেড়ে গিয়েছিলে। আমি এখন সব ঠিক করতে চাই। সব কিছু সবসময় ঠিক করা যায় না। আমি কলটি কেটে দিলাম। মেহেরিন আমার পাশে এসে বসলেন। শাকিল। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সে কি চায়? ফিরে আসতে চায়। মেহেরিন কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি এখন কোনো আবেগের সিদ্ধান্ত নেবে না। আমি বললাম, আমি জানি। তিনি টেবিলের উপর ফাইলগুলো রাখলেন। কারণ আমাদের সামনে এখন আর গুরুত্বপূর্ণ কিছু আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি? মেহেরিন প্রথম খামটি খুললেন। শাকিল তোমাকে ছেড়ে যাওয়ার আগে তোমাদের যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকা সরিয়েছিল তার পুরো হিসাব আমরা পেয়েছি। আমি চুপচাপ কাগজগুলোর দিকে তাকালাম। একটার পর একটা লেনদেনের তালিকা, তারিখ, সময়, টাকার পরিমাণ, কোথায় পাঠানো হয়েছে তার বিবরণ। আমি প্রথম কয়েকটি লেনদেন দেখেই কিছু বুঝতে পারলাম না। তারপর মেহেরিন একটি নির্দিষ্ট লাইনে আঙ্গুল রাখলেন। এটা দেখো। আমি সংখ্যাটার দিকে তাকালাম। তারপর বললাম, এটা কি? শাকিলের একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা গেছে। কত? মেহেরিন বললেন, প্রায় 1 কোটি টাকার সমপরিমাণ সম্পদ কয়েক ধাপে সরানো হয়েছে। আমার মাথা ঘুরিয়ে উঠল। 1 কোটি? হ্যাঁ। আমি ধীরে ধীরে চেয়ারটায় বসে পড়লাম। কিন্তু সে আমাকে বলেছিল ব্যবসার জন্য টাকা লাগছে। মেহেরিন বললেন, ব্যবসার জন্য নয়। অন্তত এই লেনদেনগুলো ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয়। আমি আবার কাগজের দিকে তাকালাম। তাহলে টাকা গেল কোথায়? মেহেরিন বললেন, কিছু টাকা একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে গেছে, আর সেই প্রতিষ্ঠানের সঙ্গে মাহির যোগাযোগ আছে। আমার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল। মানে? মানে শাকিল আর মাহির সম্পর্ক হয়তো শুধু ব্যক্তিগত ছিল না। আমি কিছুক্ষণ কোনো কথা বললাম না। মেহরিন এবার দ্বিতীয় ফাইলটি খুললেন। সেখানে ছিল একটি সম্পত্তির নথি। আমি কাগজটা হাতে নিয়ে দেখলাম, এটা তো আমাদের সম্পত্তি। হ্যাঁ। এখানে কি হয়েছে? মেহরিন বললেন, শাকিল এই সম্পত্তি বন্ধক রাখার চেষ্টা করেছিল। আমি হতবাক হয়ে বললাম, আমার অনুমতি ছাড়া? সে চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারিনি। আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। আমি এতদিন ভেবেছিলাম আমার স্বামী শুধু অন্য একজন নারীর জন্য আমাকে ছেড়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে তার পরিকল্পনা ছিল আরও গভীর। সে আমাদের সংসার ভাঙতে চেয়েছিল, আমাকে আর্থিকভাবে দুর্বল করতে চেয়েছিল, আর হয়তো আমার ভবিষ্যৎটাও নিজের হাতে নিতে চেয়েছিল। মেহেরিন বললেন, আরেকটা জিনিস আছে। আমি তার দিকে তাকালাম। তিনি একটি ইমেইলের প্রিন্ট কপি আমার সামনে রাখলেন। ইমেইলটি শাকিলকে পাঠানো হয়েছিল। বিষয় ছিল ডিভোর্স সেটেলমেন্ট, ফাইনাল ড্রাফট। আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম সেখানে এমন একটি শর্ত লেখা ছিল যেখানে বিচ্ছেদের পর আমি কোনো আর্থিক দাবি করতে পারবো না। আমি বললাম, এটা তো সেই চুক্তি যেটা সে আমাকে পাঠিয়েছিল। মেহরিন বললেন, না, এটা তার আগের খসড়া। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কি? এই খসড়াটি তৈরি হয়েছিল তোমাকে ছেড়ে যাওয়ার প্রায় 1 মাস আগে। আমি স্তব্ধ হয়ে গেলাম। 1 মাস আগে? মানে শাকিল অনেক আগেই আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে মাহির সঙ্গে তার সম্পর্ক কবে থেকে? আমি হঠাৎ বললাম, মাহি কি শুধু একজন পরামর্শদাতা ছিল? মেহরিন আমার দিকে তাকালেন। সম্ভবত নয়। আমার বুকটা ধক করে উঠল। আমি চোখ নামিয়ে নিলাম। আমি ওদের উপর বিশ্বাস করেছিলাম। মেহরিন শান্ত গলায় বললেন, তোমার ভুল ছিল বিশ্বাস করা নয়, ভুল ছিল এমন একজন মানুষকে বিশ্বাস করা যে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না। আমি কিছু বললাম না। সেদিন রাতে আমি একা ঘরে বসে অনেকক্ষণ ভাবলাম। তারপর মনে হলো শাকিলের ল্যাপটপটা এখনও আমার কাছে আছে। আমি মেহরিনকে ফোন করলাম। আপনি কি এখন কথা বলতে পারবেন? হ্যাঁ। কি হয়েছে? শাকিলের পুরনো ল্যাপটপটা আমার কাছে আছে। ওটা এখনই খুলবেন না। কেন? সম্ভবত এখানে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। আমি সকালে একজন প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়ে আসব।
পরদিন সকালে ল্যাপটপ পরীক্ষা করা হলো। অনেক ফাইল মুছে ফেলা হয়েছিল, কিন্তু সবকিছু পুরোপুরি মুছে ফেলা যায়নি। একটি পুরনো ফোল্ডার উদ্ধার করা হলো। ফোল্ডারের নাম প্রজেক্ট ফ্যামিলি। আমি নামটা দেখে অবাক হয়ে গেলাম। মেহরিন ফোল্ডারটি খুললেন। ভেতরে ছিল আমার নাম, আমার কিছু ব্যক্তিগত নথির কপি, আমাদের সম্পত্তির কাগজ, ব্যাংক স্টেটমেন্ট, এমনকি আমার গর্ভাবস্থার চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজও। আমি আতঙ্কিত হয়ে বললাম, সে এগুলো কেন রেখেছিল? মেহরিন বললেন, এটা আমরা বের করব। তারপর একটি ফাইল খুলতেই আমার চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল সম্পত্তির নিয়ন্ত্রণ, ধাপ ৩। তার নিচে কয়েকটি নির্দেশনা। আমি পড়তে পড়তে বুঝতে পারলাম শাকিল ধাপে ধাপে আমার আর্থিক অধিকার কমিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তার পরিকল্পনার শেষ অংশটি পড়েই আমার বুক কেঁপে উঠল। সেখানে লেখা ছিল সন্তান জন্মের আগে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে। আমি সঙ্গে সঙ্গে পেটের উপর হাত রাখলাম। মেহরিন বললেন, এখন বুঝতে পারছেন কেন আপনার স্বামী এত তাড়াহুড়ো করে চলে গিয়েছিল? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কিন্তু তখনও আমরা জানতাম না এই পরিকল্পনায় মাহির ভূমিকা কতটা। ঠিক সেই সময় আমার ফোনে একটি মেসেজ এলো, অপরিচিত নম্বর। আপনি যদি সত্যিটা জানতে চান, আগামীকাল সন্ধ্যা 6টায় পুরনো রেল স্টেশনের পাশের কফি শপে আসুন। মেহরিনকে সঙ্গে নেবেন, কাউকে বিশ্বাস করবেন না। আমি মেসেজটা মেহরিনকে দেখালাম। তিনি কিছুদিন চিন্তা করে বললেন, আমরা যাব। পরদিন নির্ধারিত সময়ে আমরা সেখানে পৌঁছালাম। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক এসে আমাদের সামনে বসলেন। তার হাতে একটি বাদামি ফাইল। তিনি বললেন, আমি শাকিলের ব্যবসার হিসাবরক্ষক ছিলাম। তারপর তিনি একে একে কয়েকটা ছবি বের করলেন। একটিতে শাকিল, একটিতে মাহি, আরেকটি ছবিতে তারা দুজন এমন একজন মানুষের সঙ্গে দাঁড়িয়েছিল যাকে আমি দেখে চিনে ফেললাম। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ সেই মানুষটি আমার নিজের পরিবারের একজন। মেহরিন আমার দিকে তাকালেন। আমি ফিসফিস করে বললাম, এটা কিভাবে সম্ভব? লোকটি বললেন, আপনার স্বামী একা এই পরিকল্পনা করেনি। আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম। তারপর তিনি একটি অডিও রেকর্ডিং চালু করলেন। প্রথমে কিছু অস্পষ্ট শব্দ, তারপর শাকিলের কণ্ঠ, ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে, এমনভাবে যাতে সবাই ভাবে দোষটা ওর। এরপর মাহির কণ্ঠ, আর যদি ওর হাতে টাকা চলে আসে। কিছুক্ষণ নীরবতা। তারপর শাকিল বলল, ওর কাছে টাকা আসবে না, আমি ব্যবস্থা করে রেখেছি। মাহি বলল, আর যদি ভাগ্য খুলে যায়? শাকিল হেসেই বলেছিল, ওর ভাগ্য এত ভালো না। রেকর্ডিং শেষ হয়ে গেল। আমি চোখ বন্ধ করলাম। 3 সপ্তাহ আগে যে মানুষটি আমার ভাগ্য নিয়ে ঠাট্টা করেছিল, সে জানতই না মাত্র 20 টাকা দিয়ে আমি তার পুরো পরিকল্পনাকেই উল্টে দেব। কিন্তু রহস্যের শেষ তখনও হয়নি। হিসাব রক্ষক লোকটি বললেন, আপনার পরিবারের যে মানুষটিকে আপনি ছবিতে দেখেছেন, তার অ্যাকাউন্টে শাকিলের টাকা গেছে। আমি কাপা গলায় বললাম, কে? তিনি উত্তর দেওয়ার আগেই আমার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। আমি কল ধরলাম। ওপাশ থেকে একটি কণ্ঠ বলল, আপনি ভুল মানুষকে সন্দেহ করছেন, আসল মানুষটা এখন আপনার বাড়িতেই আছে। কলটি কেটে গেল। আমি আর মেহরিন একে অপরের দিকে তাকালাম। সেদিন রাতে বাড়িতে ফিরে আমি প্রথমবার বুঝলাম আমার চারপাশের মানুষগুলোর দিকে নতুন করে তাকাতে হবে, কারণ শত্রু সবসময় দূরে থাকে না, কখনো কখনো সে আমাদের একেবারেই কাছে থাকে। আর সেই রাতেই আমি জানতাম না পরদিন যে মানুষটি আমার সামনে এসে দাঁড়াবে, সেই খুলে দেবে আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের শেষ দরজা। অপরিচিত নম্বর থেকে আসা সেই ফোনটা কেটে যাওয়ার পরও আমি অনেকক্ষণ একই জায়গায় বসে রইলাম। আসল মানুষটা এখন আপনার বাড়িতেই আছে, এই কথাটা বারবার আমার কানে বাজছিল। আমার নিজের বাড়ি, যেখানে আমি এতদিন নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করতাম, সেই বাড়ির ভেতরেই যদি কেউ শাকিলের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকে, তাহলে আমি কাকে বিশ্বাস করব? মেহরিন আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এখনই কাউকে কিছু জানাবেন না। আপনি যাকে সন্দেহ করছেন তার সঙ্গে স্বাভাবিক আচরণ করবেন। আমরা আগে নিশ্চিত হব। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কিন্তু ভেতরে ভেতরে আমার মনে তখন একটাই প্রশ্ন, যদি সত্যি আমার পরিচিত কেউ এই ষড়যন্ত্রের অংশ হয়, তাহলে এতদিন সে আমার চোখের সামনে দাঁড়িয়ে কিভাবে অভিনয় করলো? সেদিন রাতে বাড়িতে ফিরে আমি ইচ্ছা করে কাউকে কিছু বললাম না। আমার বাড়িতে তখন সালমা বেগমও ছিলেন। তিনি আমার প্রতিবেশী হলেও গত কয়েক সপ্তাহে মায়ের মতোই আমার পাশে দাঁড়িয়েছিলেন।
আমার অসুস্থতা, ডাক্তারের কাছে যাওয়া, বাজার সদাই সব কিছুতেই তিনি আমাকে সাহায্য করেছিলেন। কিন্তু সেদিন তাকে দেখেও আমার মনে অদ্ভুত একটা দ্বিধা তৈরি হলো। কয়েক মুহূর্তের জন্য মনে হলো, যদি সেই মানুষটিও কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িত হন। সঙ্গে সঙ্গে নিজের মনকে ধমক দিলাম, না, প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করা যাবে না। মেহরিন ঠিকই বলেছিলেন। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। রাত প্রায় 10:30টার দিকে আমি আমার ঘরে বসে পুরনো কাগজপত্র দেখছিলাম। হঠাৎ ড্রয়ারের ভেতর থেকে সেই খামটা বেরিয়ে এলো, যেটার উপর আমি লটারির টিকিট কেনার তারিখ লিখে রেখেছিলাম। খামটা হাতে নিয়েই আমার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হলো। কয়েক সপ্তাহ আগে এই খামের ভেতর ছিল শুধু একটি লটারির টিকিট আর একটি রসিদ। আজ সেই একই টিকিট আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সাক্ষী। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই তারিখটি, কারণ শাকিল আমাকে ছেড়ে যাওয়ার তারিখ আর লটারি কেনার তারিখ একই দিনের। আমি খাতাটা খুলে আগের হিসাবগুলো দেখতে শুরু করলাম। শাকিল চলে যাওয়ার আগের কয়েক মাসের সব খরচ আমি লিখে রেখেছিলাম। প্রথমে সাধারণ মনে হলেও এক জায়গায় এসে আমার চোখ আটকে গেল। কয়েক সপ্তাহ আগে শাকিল আমাকে বলেছিল একটি বড় ব্যবসায়িক পেমেন্ট আটকে আছে, অথচ আমার খাতায় লেখা ছিল সেই পেমেন্টের টাকা আসার কথা ছিল তারও আগে। আমি আবার ব্যাংক স্টেটমেন্টের কপি বের করলাম। হিসাব মিলিয়ে দেখলাম টাকা সত্যি এসেছিল, কিন্তু এরপর সেটি কোথায় গেছে সেটার কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই। আমি সঙ্গে সঙ্গে মেহরিনকে ফোন করলাম। তিনি ফোন ধরতেই বললাম, আপনি কি এখন কথা বলতে পারবেন? অবশ্যই, কি হয়েছে? আমি মনে হয় আরও একটা জিনিস পেয়েছি। আমি তাকে লেনদেনের তারিখগুলো বললাম। মেহরিন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সব কাগজের ছবি আমাকে পাঠান। আর একটা কাজ করুন, শাকিলের পুরনো ল্যাপটপটা কি আপনার কাছে আছে? হ্যাঁ। ওটা এখনই খুলবেন না। আমি অবাক হয়ে বললাম, কেন? কারণ যদি কেউ দূর থেকে সেটায় প্রবেশ করতে পারে, তাহলে আপনি না জেনে গুরুত্বপূর্ণ কোনো তথ্য মুছে যেতে পারে। আমি সকালে একজন প্রযুক্তি বিশেষজ্ঞ পাঠাবো। আমি ল্যাপটপটার দিকে তাকালাম। কয়েক মাস আগেও শাকিল এই ল্যাপটপে রাত জেগে কাজ করত। কখনো কখনো আমি চা নিয়ে ঘরে ঢুকলে সে দ্রুত স্ক্রিন বন্ধ করে দিত। তখন আমি ভেবেছিলাম হয়তো ব্যবসার গোপন তথ্য আছে। এখন মনে হচ্ছে সেই ছোট ছোট ঘটনাগুলোর মধ্যে হয়তো পুরো রহস্যের উত্তর লুকিয়েছিল। পরদিন সকালে মেহরিন একজন বিশেষজ্ঞকে নিয়ে এলেন। তিনি ল্যাপটপ পরীক্ষা করে বললেন, কিছু ফাইল মুছে ফেলা হয়েছে, তবে সবকিছু পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। প্রায় 1 ঘন্টা পর তিনি কয়েকটি পুরনো ফাইল উদ্ধার করলেন। প্রথম কয়েকটি ছিল ব্যবসার হিসাব। এরপর একটি ফোল্ডারের নাম দেখে আমার বুক ধক করে উঠল। ফোল্ডারের নাম ছিল প্রজেক্ট ফ্যামিলি। আমি ফোল্ডারটা খুলতেই যাচ্ছিলাম, কিন্তু মেহরিন আমাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, আমি আগে দেখছি। কয়েক মিনিট পর তার মুখের অভিব্যক্তি বদলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি আছে? তিনি ধীরে ধীরে বললেন, এখানে তোমার নাম আছে। আমার? হ্যাঁ। আর তোমার সঙ্গে সম্পর্কিত কয়েকটি নথি। তিনি স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে দিলেন। সেখানে আমার নামের পাশে কয়েকটি তারিখ লেখা ছিল। একটি তারিখ দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। সেটা ছিল আমার গর্ভধারণের খবর জানার আগের সপ্তাহের। মেহরিন বললেন, আপনার স্বামী অনেক আগেই কিছু পরিকল্পনা শুরু করেছিল। আমি কাপা গলায় বললাম, কিন্তু কেন? তিনি বললেন, এখনই নিশ্চিত নই, তবে এই ফোল্ডারে আরও কিছু আছে। আরেকটি ফাইল খুলতেই একটি স্ক্যান করা চুক্তিপত্র দেখা গেল। সেখানে আমার স্বাক্ষরের জায়গা রাখা হয়েছিল, কিন্তু আমি জীবনে কখনো সেই কাগজে সই করিনি। চুক্তির শর্তগুলো পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেখানে লেখা ছিল, বিবাহ বিচ্ছেদের পর আমি নাকি স্বেচ্ছায় সমস্ত যৌথ সম্পত্তির অধিকার ছেড়ে দেব এবং ভবিষ্যতে কোনো আর্থিক দাবি করব না। আমি বললাম, এটা তো সেই চুক্তি নয় যেটা শাকিল আমাকে ইমেইলে পাঠিয়েছিল। মেহরিন মাথা নেড়ে বললেন, না, এটা তার আগের খসড়া। মানে? মানে সে আগে থেকেই এমন একটি ব্যবস্থা করতে চাইছিল যাতে আপনার কোনো সম্পত্তির অধিকার না থাকে। আমি চুপ করে গেলাম। ঠিক তখনই মেহরিনের ফোনে একটি কল এলো। তিনি ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বললেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের এখনই বের হতে হবে। কোথায়? ব্যাংকে। ব্যাংকে পৌঁছানোর পর ম্যানেজার আমাদের একটি আলাদা কক্ষে নিয়ে গেলেন। সেখানে আরও কিছু নথি দেখানো হলো।
আমি অবাক হয়ে দেখলাম শাকিল কয়েক সপ্তাহ আগে আমার নামে থাকা কিছু সম্পদের তথ্য সংগ্রহ করার জন্য ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছিল। ম্যানেজার বললেন, আপনার স্বামী আমাদের জানিয়েছিলেন আপনি নাকি খুব অসুস্থ এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। তিনি আপনার পক্ষ থেকে কিছু কাগজপত্র পরিচালনার অনুমতি চেয়েছিলেন। আমার চোখ বড় হয়ে গেল। সে এমন কথা বলেছিল? জি। মেহরিন সঙ্গে সঙ্গে বললেন, ব্যাংক কি কোনো অনুমতি দিয়েছিল? ম্যানেজার মাথা নাড়লেন, না, কারণ আপনার স্বাক্ষর ছাড়া আমরা তা করতে পারিনি। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। শাকিল আমাকে শুধু ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেনি, সে আমার ভবিষ্যৎটাও নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তখনও রয়ে গেল, এই পরিকল্পনায় মাহির ভূমিকা কি? সেদিন বিকেলে মেহরিন আমাকে জানালেন মাহির আর্থিক লেনদেনের কিছু তথ্য পাওয়া গেছে। আশ্চর্যের বিষয়, লটারি জেতার খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টা পর মাহির অ্যাকাউন্টে হঠাৎ বড় অঙ্কের টাকা জমা হয়েছিল। আমি বললাম, কে টাকা পাঠিয়েছে? মেহরিন উত্তর দিলেন, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে। আর সেই প্রতিষ্ঠানের মালিক? মেহরিন আমার দিকে তাকিয়ে বললেন, শাকিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, তাহলে ওরা এখনও যোগাযোগ করছে? সম্ভবত। ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটি নতুন মেসেজ এলো। মেসেজটি শাকিলের কাছ থেকে। আমি জানি তুমি সব কিছু জেনে যাচ্ছ, কিন্তু তুমি পুরো সত্যটা জানো না। মাহিকে বিশ্বাস করো না। সে তোমাকে যতটা ক্ষতি করেছে বলে তুমি ভাবছো, তার চেয়েও বেশি কিছু করেছে। আমি মেসেজটা পড়ে মেহরিনের দিকে তাকালাম। তিনি বললেন, এটা হয়তো তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা। আমি বললাম, হতে পারে, কিন্তু শাকিল যদি সত্যি মাহিকে দোষী বানাতে চায়, তাহলে সে কেন আমাকে সতর্ক করবে? মেহরিন কিছু বললেন না। ঠিক তখনই আরেকটি মেসেজ এলো, এবার মাহির কাছ থেকে। তোমার সঙ্গে আমার কথা বলা দরকার। শাকিল তোমাকে যা বলেছে তার কিছুই বিশ্বাস করো না। তোমার বাচ্চার জন্মের আগে তোমাকে একটা সত্য জানতে হবে। আমার হাত কেঁপে উঠল। দুজন মানুষ, দুজনে একে অপরকে দোষ দিচ্ছে, আর দুজনেই বলছে সত্যটা নাকি তাদের কাছে আছে। মেহরিন বললেন, কাউকে একা দেখা করতে যাবে না। আমি মাথা নেড়ে বললাম, আমি একা যাব না। পরদিন মাহি নিজেই আমাদের সঙ্গে দেখা করতে রাজি হলো। জায়গাটা ছিল একটু শান্ত রেস্তোরাঁ। মাহি সেখানে এসে বসতেই তাকে আগের চেয়ে অনেক আলাদা লাগছিল। তার মুখে সেই আত্মবিশ্বাসী ভাবটা ছিল না, চোখের নিচে ক্লান্তির ছাপ। সে আমাকে দেখে বলল, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। আমি শান্তভাবে বললাম, ঘৃণা করার মতো সময় আমার নেই, আমি শুধু সত্যটা জানতে চাই। মাহি নিচের দিকে তাকিয়ে বলল, শাকিল আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল। কি কথা? সে বলেছিল তোমার কাছ থেকে সবকিছু নিয়ে নেওয়ার পর সে আমাকে বিয়ে করবে। আমি কোনো কথা বললাম না। মাহি আবার বলল, কিন্তু আমি জানতাম না সে তোমার সম্পত্তি নিয়ে এত বড় পরিকল্পনা করছে। আমি ভেবেছিলাম সে শুধু তোমাকে ছেড়ে আমার সঙ্গে নতুন জীবন শুরু করবে। আমি বললাম, তাহলে তুমি তার সঙ্গে ছিলে কেন? মাহির চোখে পানি চলে এলো। কারণ আমি তাকে ভালোবাসতাম, আর আমি বিশ্বাস করেছিলাম সে তোমাদের সংসারে সুখী নয়। আমি কঠিন গলায় বললাম, তাহলে আমার সঙ্গে প্রতারণা করেছে? মাহি মাথা নিচু করল। হ্যাঁ। কিছুক্ষণ নীরব থাকার পর সে ব্যাগ থেকে একটি পেন ড্রাইভ বের করল। এখানে এমন কিছু আছে যা তোমার জানা দরকার। মেহরিন পেন ড্রাইভটি নিয়ে নিলেন। মাহি বলল, আমি এটা তোমাকে দিতে চাইনি, কিন্তু লটারি জেতার পর বুঝলাম শাকিল তোমাকে কখনোই শুধু ছেড়ে যেতে চায়নি। সে তোমার টাকা নিয়েও পরিকল্পনা করেছিল। আমি বললাম, আর আমার পরিবারে যে মানুষটার কথা বলা হয়েছিল? মাহি কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বলল, হ্যাঁ, আমি জানি সে কে। আমার বুক ধক করে উঠল। কে? মাহি উত্তর দেওয়ার আগেই রেস্তোরাঁর বাইরে একটি গাড়ি এসে থামল। মাহির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ও এখানে কিভাবে এলো? আমি জানালার দিকে তাকালাম। গাড়ি থেকে যে মানুষটি নামলো তাকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ সে ছিল এমন একজন যাকে আমি নিজের পরিবারের সবচেয়ে বিশ্বস্ত মানুষ মনে করতাম। মেহরিন আমার হাত শক্ত করে ধরে বললেন, শান্ত থাকুন, এখনই কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। লোকটি রেস্তোরাঁর দরজা খুলে ভেতরে ঢুকল, আমাদের টেবিলের দিকে তাকালো, তারপর সরাসরি আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি এত তাড়াতাড়ি সব কিছু জেনে যাবে, এটা আমি ভাবিনি। আমি তার দিকে তাকিয়ে রইলাম।
সে মৃদু হাসল, তারপর বলল, কিন্তু একটা কথা তুমি এখনো জানো না। সেই 20 টাকার লটারির টিকিটটা তুমি কিনেছিলে ঠিকই, কিন্তু ওই টিকিটটা তোমার হাতে পৌঁছানোর আগেই তোমার জীবনের পুরো পরিকল্পনা বদলে দেওয়া হয়েছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। মেহরিনও চমকে তার দিকে তাকালেন, আর তখনই বুঝলাম আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের দরজা এখন মাত্র খুলতে শুরু করেছে। লোকটির কথাটা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। রেস্তোরাঁর চারপাশে মানুষের স্বাভাবিক কথাবার্তা চলছিল, কিন্তু আমার কানে যেন আর কোনো শব্দ পৌঁছাচ্ছিল না। শুধু একটা কথায় মাথার ভিতর ঘুরছিল, ওই টিকিটটা তোমার হাতে পৌঁছানোর আগেই তোমার জীবনের পুরো পরিকল্পনা বদলে দেওয়া হয়েছিল। আমি ধীরে ধীরে লোকটির দিকে তাকিয়ে বললাম, আপনি আসলে কি বলতে চাইছেন? লোকটি চেয়ার টেনে আমাদের সামনে বসলেন। তার চোখে ভয় ছিল না, বরং এমন একটা ক্লান্তি ছিল যেন বহুদিন ধরে বয়ে বেড়ানো কোনো বোঝা আজ নামিয়ে রাখতে এসেছেন। তিনি বললেন, আমি শাকিলের ব্যবসার হিসাবরক্ষক ছিলাম। অনেক কিছু দেখেছি, কিন্তু প্রথম দিকে বুঝতে পারিনি আসলে কি হচ্ছে। পরে যখন বুঝলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। মেহরিন সঙ্গে সঙ্গে বললেন, আপনার কাছে কি প্রমাণ আছে? লোকটি ব্যাগ থেকে একটি পেন ড্রাইভ বের করলেন। এখানে ব্যাংকের নথি, ইমেইল, কিছু রেকর্ডিং এবং কয়েকটি চুক্তির কপি আছে। এগুলো দেখলেই বোঝা যাবে শাকিল কতদিন ধরে পরিকল্পনা করছিল। আমি পেন ড্রাইভটির দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল, এতদিন যাকে আমি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ ভেবেছি, তার জীবনের এমন কতগুলো অধ্যায় আমার অজানায় রয়ে গেছে। লোকটি বললেন, আপনার স্বামী প্রথমে ভেবেছিল আপনার কাছ থেকে ধীরে ধীরে সম্পত্তির নিয়ন্ত্রণ নেবে, এরপর আপনাকে বিবাহ বিচ্ছেদের চুক্তিতে সই করিয়ে আলাদা হয়ে যাবে। কিন্তু আপনি যখন গর্ভবতী হলেন, তখন তার পরিকল্পনা আরও বদলে যায়। আমি অবাক হয়ে বললাম, আমার গর্ভধারণের সঙ্গে তার পরিকল্পনার কি সম্পর্ক? লোকটি নিচু গলায় বললেন, সে ভয় পেয়েছিল সন্তান জন্মের পর আপনার আইনগত অধিকার আরও শক্ত হবে। তাই সে সিদ্ধান্ত নেয় সন্তান জন্মের আগেই আপনাকে আর্থিকভাবে দুর্বল করে দিতে হবে। আমার চোখে পানি চলে এলো। আমি নিজের পেটের ওপর হাত রাখলাম। আমার মেয়েটা তখন নীরবে নড়ছিল। আমি ফিসফিস করে বললাম, আমার নিজের সন্তানকে কেন্দ্র করেও সে এত বড় হিসাব করেছিল। মেহরিন আমার হাত ধরে বললেন, আপনি শক্ত থাকুন, সত্যিটা এখন বেরিয়ে আসছে। লোকটি এবার আরেকটি কাগজ বের করলেন। সেখানে একটি তারিখ লেখা ছিল। আমি তারিখটা দেখে চমকে উঠলাম। সেটা ছিল সেই রাতের আগের দিন, যেদিন শাকিল আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তিনি বললেন, এই নথিতে দেখা যাচ্ছে শাকিল সেদিনই আপনার যৌথ অ্যাকাউন্টের টাকা সরানোর শেষ নির্দেশ দিয়েছিল। এরপর সে মাহিকে নিয়ে চলে যায়। আমি বললাম, তাহলে লটারির টিকিটের ব্যাপারটা কি? লোকটি একটু থামলেন। সেটাই সবচেয়ে অদ্ভুত ব্যাপার। মেহরিন বললেন, স্পষ্ট করে বলুন। তিনি বললেন, শাকিলের পরিকল্পনা ছিল আপনাকে সম্পূর্ণ নিঃস্ব করে দেওয়া। সে ভেবেছিল আপনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আত্মীয়দের সাহায্য নিয়ে কোনোভাবে বেঁচে থাকবেন। কিন্তু সে জানত না সেদিন আপনি লটারির টিকিট কিনবেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। লোকটি বললেন, আপনি যে দোকান থেকে টিকিট কিনেছিলেন, সেখানে শাকিলের একজন পরিচিত কর্মচারী ছিল। পরদিন সে শাকিলকে জানিয়েছিল আপনি সেদিন সেখানে গিয়েছিলেন, কিন্তু তখনও কেউ জানত না টিকিটটি জিতবে। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, লটারি ছিল সম্পূর্ণ আমার ভাগ্য, কোনো পরিকল্পনার অংশ নয়। কিন্তু শাকিলের পরিকল্পনা ছিল আমাকে নিঃস্ব করে দেওয়া। আর সেই পরিকল্পনার মাঝখানে আমার 20 টাকার টিকিটটাই সবকিছু বদলে দিয়েছিল। মেহরিন পেন ড্রাইভটি নিয়ে বললেন, এগুলো আমরা আইনগতভাবে পরীক্ষা করব, এরপর সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। লোকটি উঠে দাঁড়ানোর আগে আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে একটা কথা বলি, আপনার স্বামী আপনাকে যতটা অবহেলা করেছে, তার চেয়েও বড় ভুল করেছে আপনাকে দুর্বল ভেবে। আমি কিছু বললাম না, কারণ আমি জানতাম সত্যিই সে আমাকে দুর্বল ভেবেছিল। সেই রাতে মেহরিন সমস্ত নথি নিয়ে কাজ শুরু করলেন। পরবর্তী কয়েকদিনের একের পর এক প্রমাণ সামনে আসতে লাগলো। শাকিলের গোপন লেনদেন, সম্পত্তি সরানোর চেষ্টা, ভুয়া নথি তৈরির পরিকল্পনা, মাহির সঙ্গে তার আর্থিক যোগাযোগ, সবকিছুর রেকর্ড পাওয়া গেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই অডিও রেকর্ডিং, যেখানে শাকিল নিজেই আমাকে আর্থিকভাবে দুর্বল করার পরিকল্পনার কথা বলেছিল।
মাহিও শেষ পর্যন্ত সত্যি কথা বলতে রাজি হলো। সে স্বীকার করল শাকিল তাকে অনেক মিথ্যা কথা বলেছিল। সে বলেছিল আমাদের সংসার নাকি অনেক আগেই শেষ হয়ে গেছে এবং শুধু আনুষ্ঠানিক বিচ্ছেদ বাকি। মাহি জানত না শাকিল একই সময়ে আমার সম্পত্তি ও ব্যাংকের টাকা নিয়ে পরিকল্পনা করছে। তবে সে এটাও স্বীকার করল যে আমার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় শাকিলের সঙ্গে সম্পর্ক তৈরি করা তার বড় ভুল ছিল। মেহরিন বললেন, সত্য স্বীকার করলেই সব অপরাধ মুছে যায় না, কিন্তু আদালতে সত্যি কথা বলা গুরুত্বপূর্ণ। কয়েক সপ্তাহ পর শাকিলের সঙ্গে আমার আইনগতভাবে মুখোমুখি হওয়ার দিন এলো। সে আদালতে ঢোকার সময় আগের সে আত্মবিশ্বাসী মানুষটি ছিল না। তার চোখে ক্লান্তি, মুখে দুশ্চিন্তা। আমাকে দেখে সে থেমে গেল। আমি তখন শান্তভাবে দাঁড়িয়েছিলাম। আমার পাশে মেহরিন, আমার পেটে তখন আমাদের সন্তান। শাকিল ধীরে ধীরে আমার কাছে এসে বলল, একবার কথা বলতে পারি? আমি বললাম, আইনজীবীদের উপস্থিতিতে যা বলার বলো। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি সবকিছু নষ্ট করে ফেলেছি। আমি বললাম, তুমি নিজেই নষ্ট করেছ। আমি তোমাকে হারাতে চাইনি। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি আমাকে হারানোর দিনই বুঝতে পেরেছিলে তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সে বলল, আমি টাকার জন্য তোমার কাছে ফিরে আসিনি। আমি শান্ত গলায় বললাম, তাহলে লটারি জেতার খবরের পর তুমি আমাকে ফোন করলে কেন? সে কোনো উত্তর দিতে পারল না। আমি আর কিছু বললাম না, কারণ কিছু সম্পর্কের সবচেয়ে বড় সমাপ্তি হয় কোনো তর্কে নয়, নীরবতায়। আইনগত প্রক্রিয়া শেষ হতেই কিছুটা সময় লাগলো। আমার যৌথ সম্পদের হিসাব আদালতে উপস্থাপন করা হলো। শাকিল যে অর্থে গোপন সরিয়েছিল তার একটি বড় অংশ শনাক্ত করা গেল। আমার বিরুদ্ধে তৈরি করা ভুয়া নথিগুলো বাতিল হলো, আর আমাদের বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী সম্পন্ন হলো। আমি কোনো প্রতিশোধ নিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম যে মানুষটি আমাকে এবং আমার অনাগত সন্তানকে ছেড়ে যাওয়ার সময় বলেছিল, নিজেই দেখো কিভাবে চলবে, সে যেন একদিন বুঝতে পারে একজন মানুষকে একা ফেলে দেওয়া আর তাকে শেষ করে দেওয়া এক জিনিস নয়। কয়েক মাস পর আমার মেয়ের জন্ম হলো। সেদিন হাসপাতালের জানালার বাইরে বৃষ্টি পড়ছিল। নার্স যখন আমার মেয়েকে আমার কোলে তুলে দিলেন, আমি কিছুক্ষণ শুধু তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। ছোট্ট হাত দুটো মুঠো করে সে আমার আঙ্গুল ধরে রাখল। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি মনে মনে বললাম, তোমার বাবা তোমাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু তুমি কখনো একা হবে না। আমার মেয়ের নাম রাখলাম নূর, কারণ আমার অন্ধকার সময়ের মধ্যে এই ছোট্ট শিশুটি ছিল আমার সবচেয়ে বড় আলো। লটারির 450 কোটি টাকা আমার জীবন বদলে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই টাকা আমার সবচেয়ে বড় সম্পদ ছিল না। সবচেয়ে বড় সম্পদ ছিল আমার নিজের পায়ে দাঁড়ানোর সাহস, আমার মেয়ের ভবিষ্যৎ এবং নিজের প্রতি ফিরে পাওয়া সম্মান। আমি টাকার একটি বড় অংশ নিরাপদ বিনিয়োগে রাখলাম। মেয়ের নামে একটি ট্রাস্ট তৈরি করলাম। নিজের জন্য একটি ছোট ব্যবসা শুরু করলাম। আর যেসব নারী স্বামীর অবহেলা বা আর্থিক প্রতারণার কারণে অসহায় হয়ে পড়েন, তাদের সহায়তার জন্য একটি তহবিল গড়ে তুললাম। একদিন বিকেলে পুরনো সেই খামটা আবার হাতে নিলাম। খামের ভেতরে ছিল সেই লটারির টিকিটের একটি কপি এবং সেই দিনের রসিদ। রসিদের উপর লেখা ছিল 20 টাকা। আমি টিকিটটার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। একদিন 20 টাকা আমার কাছে ছিল শেষ সম্বল। আজ সেই 20 টাকার সিদ্ধান্তই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে আমি জানি আমার জীবন বদলানোর আসল কারণ শুধু ভাগ্য ছিল না। যদি আমি সেদিন হিসাব না রাখতাম, যদি প্রতিটি কাগজ সংরক্ষণ না করতাম, যদি মেহরিনের কথা শুনে কোনো চুক্তিতে সই না করতাম, তাহলে হয়তো সত্যিটা প্রমাণ করা এত সহজ হতো না। আর সবচেয়ে বড় কথা, আমি যদি শাকিলের চলে যাওয়ার পর ভেঙে পড়ে সবকিছু ছেড়ে দিতাম, তাহলে আজকের এই দিনটা হয়তো দেখতে পেতাম না। অনেকদিন পর এক সন্ধ্যায় আমার ফোনে একটি মেসেজ এলো শাকিলের কাছ থেকে। সে লিখেছিল, তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে? আমি অনেকক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইলাম। তারপর উত্তর দিলাম, ক্ষমা করা মানে আবার আগের জায়গায় ফিরে যাওয়া নয়। আমি তোমাকে ক্ষমা করেছি, কারণ তোমার জন্য নিজের জীবনটা আর ভারী রাখতে চাই না। কিন্তু আমার জীবনে তোমার জায়গাটা আর আগের মতো হবে না। মেসেজ পাঠিয়ে ফোনটা বন্ধ করে দিলাম। জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম নূর ঘুমিয়ে আছে। তার মুখে শান্তির ছাপ।
আমি কাছে গিয়ে তার কপালে চুমু দিলাম। সেই মুহূর্তে মনে হলো জীবনে কখনো কখনো মানুষ আমাদের ছেড়ে যায়, যাতে আমরা বুঝতে পারি আমাদের জীবন তাদের ছাড়া থেমে থাকে না। শাকিল ভেবেছিল আমাকে ছেড়ে গেলে আমি কিভাবে চলবো। সে জানতো না আমি শুধু চলবো না, আমি নিজের জীবনটা নতুন করে গড়ে তুলব। আর যে 20 টাকা দিয়ে আমি এক রাতের আশার শেষটুকু কিনেছিলাম, সেই 20 টাকার লটারি শেষ পর্যন্ত আমাকে শিখিয়ে দিয়েছিল জীবনের সবচেয়ে বড় জ্যাকপট সবসময় টাকা নয়। কখনো কখনো সবচেয়ে বড় জ্যাকপট হলো ভুল মানুষকে হারিয়ে নিজের জীবনটাকে ফিরে পাওয়া। সমাপ্ত।